প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের সাংস্কৃতিক ভূগোল বিষয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সংস্কৃতির ধরন। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনার শুরুতে আমরা আলোচনা করি সংস্কৃতি বলতে কি বোঝায় বা সংস্কৃতির সংজ্ঞা। প্রকৃত অর্থে সংস্কৃতির সংজ্ঞা প্রদান করা খুবই একটি কঠিন বিষয়। সংস্কৃতি বলতে একদিকে যেমন একটি সমাজ কতটা উন্নত, কতটা অনুন্নত সেটার মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। আবার সংস্কৃতি শৈল্পিক এবং প্রযুক্তিগত দিকও নির্দেশ করে। কিন্তু জনসংখ্যা ভূগোলবিদ বা সাংস্কৃতিক ভূগোলবিদরা সংস্কৃতি বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো যে কালচার ইজ দ্য টোটাল লাইফ অফ এ গ্রুপ অফ পিপল। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে একদল মানুষের টোটাল জীবন ব্যবস্থা। অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সুতরাং সংস্কৃতি একটি ছোট্ট একটি শব্দ, কিন্তু এই সংস্কৃতি দ্বারা কিন্তু এর অর্থ অনেক ব্যাপক এবং একটি জটিল বিষয়। যাই হোক, সংস্কৃতি হচ্ছে একদল মানুষের সামগ্রিক যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ একদল মানুষের আচার ব্যবহার, বিশ্বাস, প্রযুক্তিগত জ্ঞান, পোশাক পরিচ্ছদ, ভাষা সবকিছু একত্রেই হচ্ছে ওই জনগোষ্ঠীর সংস্কৃতি। যাই হোক, আমরা এখন কিছু সমাজবিজ্ঞানী, কিছু ভূগোলবিদের সঙ্গে আমরা আলোচনা করি। তো প্রথমেই সমাজবিজ্ঞানী রবার্ট এন ম্যাকআইভার, উনি বলছেন সংস্কৃতির সংজ্ঞায় যে কালচার ইজ হোয়াট উই আর। অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমাদের যা কিছু আছে, সেই পোশাক পরিচ্ছদ, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, প্রযুক্তিগত জ্ঞান, ঘর বাড়ি সবকিছু সামগ্রিকভাবেই একত্রিত হচ্ছে সংস্কৃতি। এরপর আমরা আরেকজন সমাজবিজ্ঞানীর একটি সংজ্ঞা দেখি। উনি হচ্ছেন জন বিস্টি। উনি বলছেন কালচার ইজ দি ওয়ে অফ লাইফ হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম জেনারেশন টু জেনারেশন। অর্থাৎ সংস্কৃতি হলো জীবনযাপনের পথ যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরিত হয়। অর্থাৎ এখানে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে সংস্কৃতি হচ্ছে জীবনযাপনের পথ, অর্থাৎ জীবনযাপনের প্রণালী, সেটা প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরিত হয়। অর্থাৎ আজকে যে মানুষ যারা যে সংস্কৃতি ধারণ করে, তার পরবর্তী প্রজন্ম কিন্তু সেই সংস্কৃতি, অর্থাৎ সেই চিন্তাধারা, বিশ্বাস, আচরণ সবকিছু কিন্তু তারা গ্রহণ করবে এবং সেটা যুগ যুগ ধরে চলতে থাকে। এরপর আসি আরেকজন সমাজবিজ্ঞানী, উনি হচ্ছেন ইবি টেলর। উনি বলছেন সংস্কৃতির সংজ্ঞায় কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, morals, law, customs, and any other capability and habits acquired by man as a member of society. অর্থাৎ
মানুষ সমাজের সদস্য হিসেবে যে জ্ঞান, দক্ষতা, বিশ্বাস, আচার-আচরণ, আইন, নৈতিকতা, প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে তার জটিল রূপই হলো সংস্কৃতি। অর্থাৎ মানুষ সমাজের একটি সদস্য হিসাবে তার সমাজ থেকে যে দক্ষতা, বিশ্বাস, আচার-আচরণ, ব্যবহার, নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান অর্জন করে তার সামগ্রিক রূপ, জটিল রূপই হচ্ছে সংস্কৃতি। তাহলে আমরা মোটামুটিভাবে সংস্কৃতির যে সংজ্ঞা বা সংস্কৃতি কাকে বলে আমরা সেটি বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করি যে সংস্কৃতির বৈশিষ্ট্য। সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। তো সংস্কৃতির যে বৈশিষ্ট্য, প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সংস্কৃতি সামাজিক। অর্থাৎ সংস্কৃতি এটা একা একা পালন করা যায় না। একটা সংস্কৃতি একা একা মানুষ করতে পারে না, এটা সমাজের সকল সদস্যের ভিতরে থাকতে হবে। অর্থাৎ সংস্কৃতি এমন একটি বিষয় যেটা সমাজ কর্তৃক স্বীকৃত। বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি বা কোনো দুই একজন ব্যক্তি সেটা কিছু পালন করবে বা করবে, সেটা সংস্কৃতি হিসাবে পরিগণিত হবে না। অর্থাৎ সমাজ কর্তৃক সেটা অবশ্যই স্বীকৃত হতে হবে। এটা বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি সেটা করতে পারে না, এবং সেটা করলেও সেটা সংস্কৃত হবে না, সেটা অবশ্যই সমাজ দ্বারা স্বীকৃত হতে হবে। অর্থাৎ সংস্কৃতি অবশ্যই একটি সামাজিক বিষয়, আর মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ বিচ্ছিন্ন বা একাভাবে বসবাস করতে পারে না। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো সংস্কৃতি অংশগ্রহণমূলক। অর্থাৎ সংস্কৃতি, যেটা আমরা বলেছি যে আগেই বলেছি, বলা হয়েছে, আলোচনা করেছি, সেটা হলো সংস্কৃতি সবাই শেয়ার করতে হবে। অর্থাৎ একজন পালন করলে সেটা সংস্কৃতি হবে না। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি যদি গাছের মাথায় কোনো তাল গাছ বা নারকেল গাছ বা কোনো গাছের মাথায় যদি সে ঘরের মতো কিছু বাসা তৈরি করে সে বসবাস করে, সেটা কিন্তু সংস্কৃত হবে না। কারণ ওই ব্যক্তির জন্য সেটা করেছে ব্যক্তি, কিন্তু ব্যক্তি করলেও সমাজের আর যে সদস্যগুলো আছে, মেম্বার আছে, যে গোষ্ঠী, যে একটা দল মানুষ যদি সেটা গ্রহণ না করে, স্বীকৃত না হয়, অনুমোদিত না হয়, এমন একটি কাজ কিন্তু সংস্কৃতি হিসাবে স্বীকৃতি পাবে না। অর্থাৎ সংস্কৃতি অংশগ্রহণমূলক, অর্থাৎ সমাজের সকল সদস্য সম্মিলিতভাবে সেটা গ্রহণ করবে এবং পালন করবে, তবেই সেটা সংস্কৃতি হবে। তারপরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সংস্কৃতি শিখতে হয়। একজন মানুষ জন্মগ্রহণ করার পর একটি শিশু কিন্তু মায়ের পেট থেকে সংস্কৃতি শিখে আসে না, এবং এটা কিন্তু সংস্কৃতি কিন্তু প্রাকৃতিক নয়, এটা মানুষকে শিখতে হয়। সমাজের সদস্য হিসাবে একজন মানুষ অন্যদের কাছ থেকে সাংস্কৃতিক যে জ্ঞান সেটা অর্জন করে, সংস্কৃতির যে প্রলক্ষণগুলো আছে সেটা আয়ত্ত করে, সংস্কৃতির বিভিন্ন যে প্রলক্ষণ আছে, বিশ্বাস আছে, আচার-আচরণ আছে, ব্যবহার আছে, পোশাক পরিচ্ছদ আছে, সবকিছু কিন্তু শিশুরা তাদের মা-বাবার কাছ থেকে, নিকটাত্মীয়দের কাছ থেকে শিখে। অর্থাৎ সংস্কৃতি শিখতে হয়, এটা কেউ শিখে আসে না, এবং এটা প্রাকৃতিক নয়। অবশ্যই সংস্কৃতি, একটা সমাজের যে সংস্কৃতি থাকে, একটা গোষ্ঠী মানুষের যে সংস্কৃতি থাকে, সেই সংস্কৃতি অবশ্যই শিখতে হয়। এটা অন্যদের কাছ থেকে শিখতে হয়, কেউ শিখে জন্মগ্রহণ করে না। এরপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সংস্কৃতি প্রেরণযোগ্য। অর্থাৎ সংস্কৃতি এটা কোনো জায়গায় পুঞ্জীভূত থাকে না, এটা মানে বদ্ধ হিসেবে থাকে না। সংস্কৃতির যে জ্ঞান, এই সংস্কৃতির যে প্রলক্ষণগুলো আছে, এটা অবশ্যই প্রেরণযোগ্য। অর্থাৎ সমাজ থেকে অন্য সমাজে যেতে পারে,
এবং এক দল মানুষ থেকে আরেক দল মানুষের মধ্যে যেতে পারে, তারপরে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে যেতে পারে। অর্থাৎ সংস্কৃতি কোনো আবদ্ধ বা বদ্ধ বা কোনো ধারণা বা কোনো বিষয় না, এটি অবশ্যই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে মোবাইল ফোন যে আবিষ্কার বা উদ্ভাবন হওয়ার পরে এটা কিন্তু সারা বিশ্বে সব মানুষের কাছে পৌঁছে গেছে। আধুনিক যুগে আমরা কিন্তু মোবাইল, তারপরে কম্পিউটার, ইন্টারনেট, এগুলো কিন্তু আমাদের মানে একেবারে জীবনের সাথে গেঁথে গেছে। এই যে তথ্য প্রযুক্তির যে এক সংস্কৃতি, এটা কিন্তু কোথাও স্থির নেই, এটা সারা পৃথিবীর সব মানুষের কাছে আস্তে আস্তে এটা বিকশিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে। অর্থাৎ সংস্কৃতি প্রেরণযোগ্য, অর্থাৎ সাংস্কৃতিক যে প্রলক্ষণগুলো, নতুন নতুন প্রলক্ষণ কোথাও উদ্ভাবন হচ্ছে, সেটা অবশ্যই ব্যাপনের মাধ্যমে সারা পৃথিবীতে বিভিন্ন সমাজের কাছে ছড়িয়ে পড়বে। তবে এখন কথা হচ্ছে যে সংস্কৃতির প্রলক্ষণ যদি উন্নত হয়, তাহলে গ্রহণযোগ্য হয়, যদি সেটা বিভিন্ন সমাজ যদি সেটা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সেটা ব্যাপন হবে। এমন কোনো সংস্কৃতি যেটা একটি ধর্ম বা একটি সমাজে যেটা সেটা গ্রহণযোগ্য না হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে কি আমরা যেটা বুঝছি সেটা হলো যে সংস্কৃতি প্রেরণযোগ্য। সংস্কৃতি এক জায়গা থেকে আরেক জায়গায় অবশ্যই সংস্কৃতির যে প্রলক্ষণগুলো আছে সেটা বিস্তার লাভ করে, বিকশিত হয় এবং ছড়িয়ে পড়ে। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সংস্কৃতি চলমান এবং ক্রমসঞ্চিত। সংস্কৃতি কোন সমাজে কোন সংস্কৃতির কোন প্রলক্ষণ কিন্তু স্থির না, এটা যে একেবারে যেটা আছে সেটা স্থির থাকবে এমন বিষয় না। এখানে একটু বলতে হয় যে সাধারণত উন্নত সংস্কৃতি থেকে পুয়ার বা নিম্ন সংস্কৃতির কাছে কিন্তু সংস্কৃতি আসে, অর্থাৎ প্রেরিত হয়। পুয়ার কালচার সবসময় রিচ কালচার কাছ থেকে সংস্কৃতি ধার নেয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, বিভিন্ন প্রযুক্তি, তথ্য প্রযুক্তি সেটা এটা উন্নত দেশগুলোতে উদ্ভাবিত হয়েছে এবং সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যে কৃষি ক্ষেত্রে হোক, তারপরে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে কোনো প্রলক্ষণ সেটা কোথাও উদ্ভাবন হচ্ছে এবং সেখান থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। অর্থাৎ রিচ কালচার থেকে কোনো সাংস্কৃতিক প্রলক্ষণ সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে সমস্ত যে পুয়ার কালচার বলতে এখানে সংস্কৃতির যে মানে প্রলক্ষণগুলো অতটা আধুনিক না, সেই কালচারকে বোঝানো হয়েছে। এবং সেই পুয়ার কালচারের দিকে রিচ কালচার থেকে অনেক সাংস্কৃতিক প্রলক্ষণ ব্যাপন ঘটে, ডিফিউশন হয়, এটা হচ্ছে এবং সবসময় হতে থাকবে। এবং এর মাধ্যমে একটা পুয়ার কালচার সেটা কিন্তু আস্তে আস্তে পুষ্টি লাভ করে, পুষ্ট হয়। আমি উদাহরণস্বরূপ যদি বলি যে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি আমাদের পোশাক পরিচ্ছদ, বাঙালির যে প্রকৃত যে পোশাক সেটা হচ্ছে ধুতি বা লুঙ্গি, পাঞ্জাবি, এরকম কিছু। কিন্তু এটাও আছে এখনো, কিন্তু এই বাঙালির এই যে পোশাকের যে পরিবর্তন, এটা ব্রিটিশরা কিন্তু এই যে প্যান্ট, কোট, টাই, এগুলো কিন্তু ব্রিটিশ, এটা বাঙালির সংস্কৃতি একসময় কিন্তু ছিল না। তাহলে ওই সংস্কৃতি, ওই প্যান্ট, শার্ট, কোট, টাই, এই পোশাকগুলো বাঙালির সংস্কৃতির ভিতরে কিন্তু এসেছে। সুতরাং বাঙালির সংস্কৃতি পুষ্টি লাভ করেছে। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক প্রলক্ষণ রিচ কালচার থেকে পুয়ার অথবা একটু কমার যে সংস্কৃতিগুলো আছে সেখানে কিন্তু সঞ্চালিত হয়, বিকশিত হয়, বা এটাকে বলা যায় ব্যাপন ঘটে। তো এটি একটি বিষয় যে সংস্কৃতি সবসময় চলমান, এটা কোনো স্থির না। পর্যায়ক্রমে ধীরে ধীরে একটি সংস্কৃতি আস্তে আস্তে পুষ্টি লাভ করে, বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন সংস্কৃতির প্রলক্ষণ সেটা ধার নিয়ে আস্তে আস্তে পুষ্ট হয়, পুষ্টি লাভ করে, উন্নত হয়।
আরেকটি বিষয় হচ্ছে ক্রমসঞ্চিত। অর্থাৎ একটি সমাজে যদি আমরা সংস্কৃতি দেখি, সেই সংস্কৃতি কিন্তু আহ আহ বলা যাবে না সেটা একদিনই হয়েছে। এটা একদিনের কোনো ফসল না, এটা যুগ যুগ শত শত বছর ধরে একটি সংস্কৃতিতে অনেক প্রলক্ষণ বাদ যায়, অনেক সাংস্কৃতিক বিষয় আবার যোজন হয়। অর্থাৎ যোজন বিয়োজনের মাধ্যমে একটি সংস্কৃতি পরিপূর্ণ পুষ্টি লাভ করে একটি উন্নত সংস্কৃতির দিকে অগ্রসর হয়। আমরা উদাহরণস্বরূপ যদি বলি, আধুনিক যে গণিত শাস্ত্র রয়েছে, এই গণিত শাস্ত্র কিন্তু আজকে যেখানে এসেছে সারা পৃথিবীতে, এটা কিন্তু একদিনে আসেনি। এটা সেই গ্রিক পণ্ডিত পিথাগোরাস, তারপরে আর্কিমিডিস, যে বিভিন্ন সূত্র আবিষ্কার করেছে অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে তারা কিন্তু বিভিন্ন সূত্র, গণিতের যে বিষয়গুলো আবিষ্কার করেছে, সেখান থেকে আজকে গণিত শাস্ত্র এত উন্নতি লাভ করেছে। অর্থাৎ এটা ধীরে ধীরে সঞ্চিত হতে 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 আজকে একটি পরিপূর্ণ জায়গায় এসেছে। ঠিক যেমন নদী বা সমুদ্রে বা কোনো জলাশয়ে পলি সঞ্চিত হয়, পলি একদিনে কিন্তু ভরাট হয় না, সেটা সঞ্চিত হতে 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 এক সময় সেটি ভরাট হয়ে যায়। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা সংস্কৃতি এমন বছরের পর শত শত বছর ধরে সংস্কৃতির কিছু প্রলক্ষণ উদ্ভাবিত হয়, সেটা বাদ যায়, পরিমার্জিত হয়, হয়ে সেটা পুষ্টি বা পরিপূর্ণ সংস্কৃতির দিকে এগিয়ে যায়। এরপরে আমরা যদি এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রত্যেক সমাজের সংস্কৃতি ভিন্নতর হয়, এটি একটি বৈশিষ্ট্য। তো সংস্কৃতি, একটি সমাজে একটি সংস্কৃতি, সেটা অন্য সমাজে সেটা অপসংস্কৃতি মনে হবে, সেটা একটা অসভ্যতা, ব্যভিচার মনে হতে পারে। এমন যে বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু করা ঠিক না। কারণ আজকে আমার সমাজে যেটা গ্রহণযোগ্য সেটা অন্য সমাজে গ্রহণযোগ্য নাও হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে পশ্চিমা যে কালচারগুলো আছে, পশ্চিমা সংস্কৃতিকে ইসলাম বা মধ্যপ্রাচ্য বা মুসলিম দেশগুলো কিন্তু মেনে নিতে পারে না। সেটা বলে যে সেটা হচ্ছে, যেমন তারা সেখানকার মহিলারা পশ্চিমা সংস্কৃতিতে নারীরা যে বহুগামিতা থাকে, তারপরে তাদের যে আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, এটা একটা দিক আছে, এটা কোনো মুসলিম সমাজ কিন্তু এটা মেনে নিতে পারে না। তারপরে তাদের দৃষ্টিতে, অর্থাৎ মুসলমানদের দৃষ্টিতে পশ্চিমা সংস্কৃতি একটা নির্লজ্জ, একটা অসভ্য মনে হয়, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। কারণ ওই সমাজে ওটাই তাদের সংস্কৃতি, সেটা তাদের কাছে সংস্কৃতি, আমাদের কাছে খারাপ মনে হলো সেটা কিন্তু ঠিক নয়। তারপরে উত্তর আমেরিকার মানুষ, লোকেরা, তারা কিন্তু কুকুরকে তারা পরিবারের একজন সদস্য, অন্যতম সদস্য হিসাবে বিবেচনা করে। কুকুরকে তারা সব থেকে বন্ধু, আপন মানুষ, আপন বিষয় তারা গ্রহণ করে নেয়। অর্থাৎ এই যে বন্ধু, কুকুরকে বন্ধু ভাবা, এটা কিন্তু একটা সমাজে তাদের সংস্কৃতি। আবার মুসলিম বিশ্বে, মুসলিম দেশগুলোতে কুকুরকে একটা নাপাক হিসাবে, অত্যন্ত নিকৃষ্ট প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। আবার মুসলমানদের যে একাধিক মানে স্ত্রী থাকার, বিবাহ করা যায়, এটা কিন্তু আবার পশ্চিম বিশ্বের সংস্কৃতি এটা কিন্তু অত্যন্ত দুর্যোগ্য এবং অসভ্য মনে করে। আমি উদাহরণস্বরূপ এগুলো বলছি যে অর্থাৎ একটি সমাজে যেটা সংস্কৃতি ভাল মানে গ্রহণযোগ্য, সেটা অন্য সমাজে সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং সংস্কৃতি কিন্তু আমরা যেটা বলতে পারি যে যার যার সমাজে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য এবং পালনীয়, কিন্তু অন্য সমাজের কাছে গ্রহণযোগ্য সেটা না। অতএব প্রত্যেক মানুষকে তার অপরের যে কোনো সংস্কৃতিকে শ্রদ্ধা করা উচিত, এবং এটা ভিন্নতর হবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সংস্কৃতির ধরন। সংস্কৃতির 4টি ধরন রয়েছে। এক হচ্ছে বস্তুগত সংস্কৃতি, 2 হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, 3 হচ্ছে বাস্তব সংস্কৃতি, এবং 4 হচ্ছে আদর্শ সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে
সাংস্কৃতিক যে বিষয়গুলো আমরা দেখতে পাই, বা যেমন আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, তারপরে ব্রিজ, কালপাট, ঘর বাড়ি, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অবস্তু সংস্কৃতি হচ্ছে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আচার আচরণ, যেগুলো দেখা যায় না, ভাষা, হ্যাঁ, প্রযুক্তিগত জ্ঞান, যে এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আর ৩ নম্বর হচ্ছে বাস্তব সংস্কৃতি। বাস্তব সংস্কৃতি হচ্ছে কোনো সমাজে বা কোনো দেশে যে সংস্কৃতি বাস্তবে আছে, অর্থাৎ যেটা পালন করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলি, যে বাংলাদেশে, আমাদের দেশের কথা বলি, যে আমরা ঘুষ খাওয়া, এটা আমাদের কম বেশি অনেক মানুষই কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত বা আছে। এটা কিন্তু আমাদের বাস্তব সংস্কৃতি। তারপরে মিথ্যা কথা বলা, এটাও আমাদের কিন্তু বাস্তব সংস্কৃতি। এই ধরনের যে বিষয়গুলো আছে, মিথ্যা কথা বলা, সুদ ঘুষের সাথে জড়িত, বা বিভিন্ন ধরনের অপবাদ, কুসংস্কৃতি, এগুলো আমাদের। তো এটা হচ্ছে আমাদের বাস্তব সংস্কৃতি। কিন্তু এরপরে আসছে হচ্ছে আদর্শ সংস্কৃতি। আদর্শ সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতি হওয়া উচিত ছিল, অর্থাৎ যেটা থাকা উচিত ছিল, অর্থাৎ লক্ষ্য একটা সমাজের, কিন্তু একটা সমাজের সবাই যদি সুদ ঘুষ খায় বা মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে বাস্তব সংস্কৃতি। কিন্তু সমাজের প্রত্যেকটা লোকই যদি সুদ ঘুষ খাওয়া বা জড়িত থাকে, এবং আমাদের যে মিথ্যা কথা বলে, সেটা কিন্তু সমাজের কেউ মেনে নেবে না, বা সমাজ কিন্তু এটা স্বীকৃতি দিবে না। অর্থাৎ এটাই হচ্ছে আদর্শ সংস্কৃতি, অর্থাৎ যে সংস্কৃতিটা হওয়ার কথা ছিল, লক্ষ্য ছিল সমাজের। আমি আরেকটু পরিষ্কার করে বলি, বোঝানোর চেষ্টা করি। সেখানে হচ্ছে যে বাস্তব সংস্কৃতি যে সংস্কৃতি আমাদের আছে, আর আদর্শ সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতিটা আমাদের হওয়া উচিত ছিল বা আমাদের কথা ছিল, সমাজের সবাই বসে সিদ্ধান্ত নিয়েছে সেটা। যেমন আমাদের সমাজে বিভিন্নভাবে নারী নির্যাতন হয়, তারপরে নির্যাতন করা হয়, তারপরে নারী পুরুষ বিভেদ করা হয়। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের সমাজে চলছে। যেমন যৌতুক প্রথা, যৌতুক প্রথা, বিবাহের সময় যে যৌতুক, কনে পক্ষকে যৌতুক দিতে হয় বরপক্ষকে, এটা কিন্তু আমাদের বাস্তবে কিন্তু এখনো চলছে। এটা হচ্ছে বাস্তব সংস্কৃতি। কিন্তু আদর্শ সংস্কৃতি হচ্ছে যৌতুক ছাড়া বিয়ে দেওয়া বা বিয়ে করানো বা বিয়ে করা। তা এটা হচ্ছে আদর্শ সংস্কৃতি, যেটা হওয়া উচিত ছিল আমাদের। তো তাহলে উদাহরণ দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে সংস্কৃতি, বাস্তব সংস্কৃতি কি এবং আদর্শ সংস্কৃতি কি। তো আমরা আরেকটু বলি যে সংস্কৃতির 4টি রূপ। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটু হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, আরেকটি হচ্ছে বাস্তব সংস্কৃতি এবং আদর্শ সংস্কৃতি। তো মোটামুটি ভাবে আমরা সংস্কৃতির ধরনটি বুঝতে পারলাম। তো আশা করি তোমরা আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ। যদি বোঝার কোনো সমস্যা থাকে, তাহলে আমি যখন এটা পোস্ট দেব, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে লিখো। আমি এটা আলোচনা বিষয়টি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।